গুড ইভিনিং স্টুডেন্টস। তো আজকে আমরা আমাদের 12-এর 4th সেমিস্টারের জন্য একটা গল্প পড়ব। তোমরা বোর্ডে যেমনটা দেখতে পাচ্ছ, আজকে আমরা লিও টলস্টয়ের লেখা খুব সুন্দর একটা গল্প 3 কোশ্চেন, এই 3 কোশ্চেন্স গল্পটা পড়ব, যেটা আমাদের লিও টলস্টয়, ইনি একজন রাশিয়ান লেখক, মূলত স্টোরি রাইটার। তো এনার লেখা একটা গল্প, সুন্দর গল্প 3 কোশ্চেন আমরা আজকে জানব। তার আগে দেখো, প্রথমে আমরা যেটা জানবো, এই লিও টলস্টয় সম্পর্কে কয়েকটা কথা আমরা জেনে নেই। দেখো, লিও টলস্টয় ইনি 1828-এ জন্মগ্রহণ করেছিলেন এবং 1910 অর্থাৎ 1910 সালে ইনি পরলোক গমন করেছিলেন। এনার নাম তোমরা পুরো নাম দেখতে পাচ্ছ এখানে। টলস্টয় ওয়াজ এ রাশিয়ান নভেলিস্ট regarded as one of the greatest of all time. দেখো, ইনি রাশিয়ান একজন নভেলিস্ট, ঔপন্যাসিক ছিলেন। এছাড়াও তিনি স্টোরি লিখতেন। হি ইজ নোন অ্যাজ আ গ্রেট রিয়ালিস্টিক রাইটার অফ ওয়ার্ল্ড লিটারেচার। তিনি রিয়ালিস্টিক রাইটার হিসেবে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছিলেন। হিজ ফেমাস ওয়ার্ক, তার বেশ কিছু যদি আমরা গুরুত্বপূর্ণ কার্যাবলী লক্ষ্য করি, তাহলে ওয়ার অ্যান্ড পিস তার বিখ্যাত একটা লেখনী, অ্যানা ক্যারেনিনা, কনফেশন, রিজারেকশন। তো এগুলো আমরা দেখব যে লিও টলস্টয়ের বিখ্যাত কিছু কার্যাবলী। তো আমরা মোটামুটি জানলাম যে ইনি একজন রাশিয়ান নভেলিস্ট, পাশাপাশি স্টোরি রাইটার। এবার দেখো, এই যে 3 কোশ্চেন গল্পটা আমরা আজকে পড়ব, 3 কোশ্চেন গল্পর বাংলা কি দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি 10টি প্রশ্নে, তাই না? তাহলে এই 3 কোশ্চেন গল্পের মাধ্যমে আমাদের লিও টলস্টয়, আমাদের যে লেখক রয়েছেন, তিনি আমাদের কিছু মোরাল ভ্যালুস, অর্থাৎ আমরা যে মোরালিটি আছে, সেই মোরালিটি সম্পর্কে কিন্তু এই গল্পের মধ্যে জানব। তার আগে দেখো, আমরা এই গল্পটা পড়তে গিয়ে 2টি খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার্স পাবো। একটা হচ্ছে জার। তোমাদের একটু বলে রাখি, এই যে জার শব্দটা রয়েছে, এই জার বলতে আমরা সাধারণত কাদেরকে বোঝাই? আমরা যেমন কিং মানে রাজাকে বলি, তো রাশিয়ায় রাজাকে বলা হচ্ছে জার। এখানে কিন্তু টি এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, TSAR মানে হচ্ছে জার। তো জার কাদেরকে বলা হচ্ছে? জার বলা হচ্ছে কিং অফ রাশিয়া। তাহলে রাশিয়ায় আমরা রাজাকে বলি জার। দেন আমাদের সেকেন্ড একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমরা এই গল্পটা যখন পড়ব তখন জানতে পারবো, সেটা কি? ওয়ান হু রিটায়ার্ড ফ্রম সোসাইটি, মানে যিনি সমাজ থেকে বিচ্যুত হয়ে ফর রিলিজিয়াস রিজন। দেখো, আমরা সেকেন্ড ক্যারেক্টার যেটা পাবো হারমিট। হারমিট মানে হচ্ছে সন্ন্যাসী। হারমিট মানে হচ্ছে সন্ন্যাসী। এই যে সন্ন্যাসী, জেনারেলি এরা কি, এরা কাদেরকে আমরা সন্ন্যাসী বলি? যারা রিটায়ার্ড ফ্রম সোসাইটি, অর্থাৎ সমাজ থেকে বিচ্যুত হয়ে সমাজের সমস্ত মায়া বন্ধনকে ত্যাগ করে এরা রিলিজিয়াস পারপাস, অর্থাৎ রিলিজিয়াস কারণে এরা কিন্তু কোনো এক নির্জন জায়গায় গিয়ে বসবাস করে। তো এমন একজন হারমিটের বর্ণনা কিন্তু আমরা আমাদের এই 3 কোশ্চেন গল্পের মধ্যে পাবো। এমন একজন হারমিট যিনি সমস্ত সমাজ থেকে বিচ্যুত হয়ে এক নির্জন ডেজোলেট ফরেস্ট বা উডের মধ্যে গিয়ে বসবাস করছেন। আর একটা রাজার চরিত্র পাবো। তো মূলত আমাদের এই যে নাটকটা, তো মূলত আমাদের এই যে গল্পটা, এটা 2টো ক্যারেক্টারকে নিয়েই বেশি আমাদের এই গল্পটা আমরা দেখতে পাবো, যেখানে জারের সঙ্গে, জার মানে একজন রাজার সঙ্গে কি করে হারমিটের কথোপকথন হচ্ছে, সেই হারমিটের সঙ্গে কি কি ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, আমরা আসছি 3 কোশ্চেন গল্পে। তো গল্পটা শুরু হওয়ার আগে আমি কয়েকটা কথা বলি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। দেখো, এই যে 3 কোশ্চেন গল্প, এই 3 কোশ্চেন গল্পটির মধ্যে আমরা দেখব একজন রাজা রয়েছেন। রাজা বলতে রাশিয়ান জার রয়েছেন। তো এই জার, তার মাথায় একদিন অদ্ভুত 3টা প্রশ্ন জাগলো যে আমি যদি
এই তিনটা প্রশ্ন জানতে পারি এর উত্তর কি কি হবে, তাহলে আমি কোনো কাজে ব্যর্থ হব না। এরকম তার মাথায় তিনটি প্রশ্ন জেগে উঠল। তো তিনি যখন সমস্ত তার রাজ্যের মধ্যে ঘোষণা করলেন যে কি করে আমার এই তিনটি প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে, সবাই আসলো, বিখ্যাত গুণী ব্যক্তিরা আসলো, যারা জ্ঞানী গুণী পণ্ডিত রাজ্যে বসবাস করতো, তারা ধীরে ধীরে রাজার কাছে ছুটে আসলেন। কিন্তু রাজাকে কেউ তার মনঃপূত অ্যান্সার দিতে পারল না। ফাইনালি সেই রাজ্যের মধ্যে, সেই যে জার ছিল তার রাজত্বের মধ্যে একজন বিজ্ঞ সন্ন্যাসী বাস করত, মানে হারমিট বাস করত, যিনি খুবই পরিচিতি লাভ করেছিল তার জ্ঞানের জন্য। তো রাজা এবার ডিসাইড করলো জার যে না, আমি একবার গিয়ে সেই সন্ন্যাসীকেই কেন এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা না করে দেখি যে এই উত্তরগুলো কি হবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা দেখব সেই যে রাজা ধীরে ধীরে সেই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়বে। কিন্তু একটা বিষয় তোমাদের বলে রাখি, সেই যে হারমিট মানে সন্ন্যাসী ছিল, সেই সন্ন্যাসী কিন্তু সাধারণ কোনো লোক ছাড়া কারোর সঙ্গে দেখা করতেন না। তাই জন্য কি করলো রাজা, কি করলেন, মানে যার তার রাজবেশ পরিত্যাগ করে একটা কমন পিপল অর্থাৎ সাধারণ একজন নাগরিকের পোশাক পরিহিত হয়ে তিনি ঘোড়া থেকে নেমে তার যে সৈন্য সামন্ত সেগুলোকে পিছনে রেখে নির্জন বনের মধ্যে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলেন। তার পরবর্তী গল্পগুলো আমরা যখন গল্পটা আরো গ্রো করব, গল্পটা পড়তে থাকবো, বিভিন্ন বিষয়গুলো আমরা জানবো। তো গল্পটা যদি আমরা প্রথম থেকেই বলে দিই তাহলে টুইস্টটা গল্পে শেষ হয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে গল্পটা বুঝবো এবং ধীরে ধীরে জানবো এই গল্পের মাধ্যমে আমাদের যে স্টোরি রাইটার আছেন লিও টলস্টয়, তিনি অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টস বা লার্নার্সদেরকে কি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে জানবো। এটা সুন্দর একটা গল্প। এটা আমাদের যদি বাস্তব জীবনে আমরা যদি এই গল্পের মধ্যে যে নীতি কথাগুলো দেওয়া আছে, অর্থাৎ এই গল্প স্বাভাবিকভাবে আমরা দেখবো এটা একটা গল্প, কিন্তু এই গল্পের মধ্যে এমন কিছু মোরাল ভ্যালুস রয়েছে যে ভ্যালুসগুলোকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে আমাদের লাইফ, আমরা যে স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে এই স্ট্যান্ডার্ড অফ লিভিং কিন্তু আরো আপলিফমেন্ট হতে পারে। আমরা কিন্তু জীবনযাত্রার মানটা আরো অন্য একটা স্থানে এটা উন্নীত হতে পারে। তো যা হোক, আমরা শুরু করছি আজকে 3 কোশ্চেন্স। লেখা হচ্ছে আমাদের, কে লিখেছেন, বিখ্যাত রাশিয়ান স্টোরি রাইটার লিও টলস্টয়। দেখো, আমি লাইন বাই লাইন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা যদি মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসো এবং এই যে আমি যে টেক্সটগুলো লাইন বাই লাইন তোমাদেরকে পড়াচ্ছি এগুলো যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা যে কত সুন্দর একটা গল্প আমাদের এই 3 কোশ্চেন। ইট ওয়ান্স অকার্ড, এই অকার্ড মানে হচ্ছে সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া। তাহলে ইট ওয়ান্স অকার্ড আমরা দেখতে পাচ্ছি এই যে ফর্মটা, এখানে ভার্বের কিন্তু সেকেন্ড ফর্ম রয়েছে। তাহলে ইট ওয়ান্স অকার্ড, একদা এটা সৃষ্টি হয়েছিল টু এ সার্টেন জার, কোনো এক জার মানে রাজার মাথায়, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ, যদি সে সর্বদাই জানতে পারত, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। তাহলে প্রথম কোনো এক রাজার মাথায় একটা প্রশ্ন জাগলো যে তিনি সব কিছুকে, যে কোনো কাজকে শুরু করার জন্য কোনটা সঠিক সময় হতে পারে, এটা যদি তিনি জানতে পারতেন। আর কি, ইফ হি নিউ, যদি তিনি জানতে পারতেন, হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, আবার যদি তিনি জানতে পারতেন কারা সেই সমস্ত ব্যক্তি বা কে সেই ব্যক্তি যার কথা আমি মেনে চলবো বা যার কথা আমি শুনবো, বা কাকেই বা হুম টু অ্যাভয়েড, কাকেই বা আমি এড়িয়ে চলবো। দেন অ্যাবাভ অল ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি জানতে পারতেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যদি তিনি জানতে পারতেন যে কোনটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং টু ডু করার জন্য, তাহলে কি হতো, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। আন্ডারটেক মানে অধিগ্রহণ করা, মানে কোনো কিছু কাজ হাতে নেওয়া। তাহলে তিনি বলছেন আমি যদি এই 3টা বিষয় উত্তর খুঁজে পেতে পারি তাহলে লাইফে এমন কোনো কাজ আমার লাইফে থাকবে না যেটাতে আমি ব্যর্থ হতে পারি। কি কি বিষয়? 1 নম্বর বলছে কোনো কাজ শুরু করার জন্য রাইট টাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টা প্রশ্ন জাগলো। একটা হচ্ছে সঠিক সময় কোনটা। 2 নম্বর জাগলো হচ্ছে কারা সেই রাইট পিপল,
তাহলে 2 নম্বর হচ্ছে পিপল, সঠিক লোক কারা, যাদেরকে আমার পাশে থাকতে হবে বা যাদের কথা শুনতে হবে এবং যাদেরকে এড়িয়ে যেতে হবে। 3 নম্বর হচ্ছে কোনো একটা কাজ, কোনটা রাইট থিং, মানে সঠিক ওয়ার্ক বা থিং, তাহলে কোনটা সেই সঠিক জিনিস, যে কাজ যেটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তাহলে সঠিক সময়, সঠিক লোকজন যাদেরকে আমরা গুরুত্ব দিব, যাদেরকে এড়িয়ে চলবো, আর সঠিক কাজ যেটাকে আমাদের গ্রহণ করা উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত। এই 3টা প্রশ্ন রাজার মনে জাগলো যে আমি যদি এই 3টা প্রশ্নের উত্তর জানতে পারি, তাহলে আমার জীবনে নেওয়া এমন কোনো কার্যাবলী থাকতে পারে না যেগুলোতে আমি কোনোদিন ব্যর্থ হব। আমি অলওয়েজ তাহলে সাকসেসফুল হতে পারবো। এইরকম 3টা প্রশ্ন এক রাজার মাথায় জাগলো। এবার অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড, এই চিন্তা ভাবনাটা যখন রাজার মাথায় আসলো, সৃষ্টি হলো, টু হিম, তার মধ্যে, হি হ্যাড ইট প্রক্লেইমড মানে হচ্ছে, দেখো এখানে হ্যাড আছে, তার মানে এটা ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রক্লেইম মানে হচ্ছে ডিক্লেয়ার। স্যার ডিক্লেয়ার মানে কি? ডিক্লেয়ার, এই প্রক্লেইম শব্দ সমার্থক শব্দ হচ্ছে ডিক্লেয়ার, মানে হচ্ছে ঘোষণা করা। তিনি কি করলেন? তিনি ঘোষণা করে দিলেন থ্রু আউট মানে সমগ্র জায়গা জুড়ে। কোথায়? হিজ কিংডম, তার সমগ্র রাজ্য জুড়ে তিনি ঘোষণা করলেন। দ্যাট, কি ঘোষণা করলেন? ঘোষণা করলেন যে হি উড গিভ, তিনি দেবেন আ গ্রেট রিওয়ার্ড, একটা বড় সড়ো রকমের পুরস্কার দেবেন, টু এনিওয়ান, সেটা যে কাউকেই হতে পারে না কেন, যাকে তাকে সে পুরস্কার দিয়ে দেবেন। হু উড টিচ হিম, যিনি বা যে তাকে বলতে পারবে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, কোনটা সঠিক সময়, ফর এভরি অ্যাকশন, কোনো একটা কাজ শুরু করার জন্য কোনটা সঠিক সময়, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি বা কারা সবচেয়ে আমাদের কাছে প্রয়োজনীয় মানুষ, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং কিভাবে তিনি জানতে পারবেন যে কোন কাজটা আমার কাছে, হয়তো 3, 4, 5, 6 অনেকগুলো কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে, ফার্স্ট অফ অল আমার কোন কাজটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি যদি এই বিষয়গুলো জানতে পারি, সঠিক সময় কোনটা কোনো কাজ শুরু করার জন্য, কারা সঠিক লোক যাদেরকে আমি টাচে থাকবো, আর কোন জিনিসটা, কোন কাজটাকে আমি প্রায়োরিটি দিব, এই 3টার যে কোশ্চেনের যে সঠিক অ্যান্সার আমাকে দিতে পারবে, আমি তাকে বড় সড়ো একটা পুরস্কার দেব। কিন্তু আমার মনঃপূত অ্যান্সার তাদেরকে দিতে হবে। এই ঘোষণাটা তিনি সমগ্র রাজ্য জুড়ে ঘোষণা করলেন এবং বলে দিলেন যে যেই আমাকে এই উত্তরগুলো দিতে পারবে, তাকে আমি বড় সড়ো রকমের পুরস্কার দেব। গুড, আশা করি আমরা এইটুকু জিনিস বুঝতে পারলাম। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। দেখো, যখন তিনি এই ঘোষণাটা সমগ্র রাজ্য জুড়ে করে দিলেন, তারপর কি হচ্ছে আমরা দেখতে পাবো। দেখো, এই ঘোষণাটা সমগ্র রাজ্য জুড়ে ছড়িয়ে পড়লো যে রাজা মহাশয় একটা ঘোষণা দিলেন যে যিনি এই উত্তরগুলো দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো স্বভাবতই পুরস্কার পাওয়ার আশায় বলো সবাই ছুটে আসতে লাগলো। অল লার্নড মেন, এই যে লার্নড মেন, এইটার মানে হচ্ছে জ্ঞানী, সমস্ত রকম জ্ঞানী ব্যক্তিত্বরা, এটা কিন্তু প্লুরাল ফর্ম করা আছে। দেখো ম্যান, এটার প্লুরাল ফর্ম হচ্ছে মেন, তাহলে এটা আমাদের সিঙ্গুলার, এটা আমাদের প্লুরাল। তাহলে অল লার্নড মেন, সমস্ত জ্ঞানী বিজ্ঞ ব্যক্তিত্বরা, কেম, এটা ভার্বের আমাদের সেকেন্ড ফর্ম, কেম টু দ্য জাজ, রাজার কাছে ছুটে আসলেন। বাট কিন্তু দে অল অ্যান্সার মানে উত্তর করলেন, হিজ কোশ্চেন, তার 3টি প্রশ্নের ডিফারেন্টলি। দেখো, এবার বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা তার রাজার কাছে ছুটে আসলো এবং সেই ব্যক্তিরা কিন্তু ডিফারেন্টলি, আলাদা আলাদাভাবে উত্তর দিলেন। একজন ব্যক্তির উত্তর একরকম হলো, অন্য একজন ব্যক্তির উত্তর একরকম হলো। এবার সবার উত্তর আলাদা আলাদা হচ্ছে। ইন রিপ্লাই, উত্তর স্বরূপ, টু দ্য ফার্স্ট কোশ্চেন, এই প্রথম প্রশ্নটার উত্তর স্বরূপ, সাম সেইড, কিছু কিছু লোক বললেন, দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়টা জানার জন্য ওয়ান মাস্ট ড্র আপ মানে এঁকে নিতে হবে, ইন অ্যাডভান্স, আর ট্রাভেল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। কেউ কেউ বলতে লাগলো যে রাজা মহাশয়, আপনি এক কাজ করুন, আপনি আগের থেকেই অ্যাডভান্স একটা কি করুন, একটা টেবিল তৈরি করুন। সেখানে কি থাকবে, দিন বলুন, মাস বলুন বা বছরের একটা টাইম টেবিল থাকবে।
সেই টাইম টেবিলটা অনুযায়ী অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। এবং যে আপনি মাস, দিন বা বছরের নির্দিষ্ট টাইম টেবিলটা তৈরি করেছেন, সেই টাইম টেবিলটাকে আপনাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। তারপর বলছে অনলি দাস, কেবলমাত্র এভাবেই সেইট দে, তারা বললেন, কুড এভরিথিং বি ডান, সব কিছুকেই করা যেতে পারে অ্যাট ইটস প্রপার টাইম, একটা সঠিক যথাযথ সময়ে এভাবেই একমাত্র সমস্ত কার্যাবলী সম্পন্ন করা যেতে পারে। যদি আপনি একটা আগে থেকেই একটা বছর, মাস এবং দিনের পুরো একটা টাইম টেবিল তৈরি করে রাখেন এবং সেটাকে স্ট্রিক্টলি যদি ফলো করেন। তো কিছু কিছু লোক এই ব্যাপারটা রাজা মহাশয়কে সাজেস্ট করলেন, কিন্তু আদার্স ডিক্লেয়ার, আবার অন্য কিছু লোক এসে তাকে কি বলল, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড। বলছে না না, কোনো কিছু সংগঠিত হওয়ার আগে কি করে কোনো কিছু বলে দেওয়া সম্ভব? তো আগের থেকে তো কোনো কিছু বলাটা সম্ভব নয়, মানে ওরা বলছে এটা ইম্পসিবল। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে প্রত্যেকটা কাজের আগেই সেটাকে সঠিক সময়টা বলে দেওয়া কখনোই সম্ভব নয়। বাট দ্যাট, কিন্তু তারপরেও নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্ভড ইন আইডল পাস্ট টাইমস, তাই বলে অলসের মতো আমরা যদি সময়টাকে পাস অর্থাৎ নষ্ট করে দেই, তাহলে তো আমরা যদি বলি যে না, আগের থেকে তো কোনো কিছু জানা সম্ভব নয়, তাহলে আমি অলসের মতো থেকে যাই। তো বলছে যেহেতু আগের থেকে জানা সম্ভব নয়, তাই বলে আমরা কোনো কিছু কাজকে ভালো মতো করে না চেষ্টা করে আগের থেকে অলসেমির সাথে কাটিয়ে দেওয়াটাও আমার ঠিক নয়। তার জন্য কি করতে হবে? ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। তাহলে তাকে কি করতে হবে? তার চারপাশে যা কিছুই গোয়িং অন, মানে যা কিছু, সমস্ত কিছুকেই তাকে অ্যাটেন্ড করতে হবে। অ্যান্ড দেন টু ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপরে তাকে করতে হবে বিচার করতে হবে যে কোনটা সবচেয়ে আমার প্রয়োজনীয় কাজ। এবার দেখো, চারপাশে তো আমাদের অনেক কিছু ঘটনাই ঘটে চলেছে, তাহলে এত কিছু ঘটনার মাঝখানে আমি সবগুলো ঘটনাকে কি করে নজর দিতে পারবো একটা মানুষ হয়ে? তো এটা কিন্তু একটা সমস্যাজনক ব্যাপার ছিল। আদার্স, আবার অন্যান্যরা অ্যাগেইন সেইড দ্যাট, আরও কিছু লোক বলল কি, হাউ এভার, যদিও বা অ্যাটেন্টিভ দ্য জাজ মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। আমি যেটা একটু আগে বললাম যে দেখো, ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি, বলছে একটা ব্যক্তির পক্ষে, একজন লোকের পক্ষে তার চারপাশে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, এত কিছু ঘটনাকে অ্যাটেন্ড করা কখনোই সম্ভব নয়। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইসমেন। কাউন্সিল মানে সভা বা পরিষদ। তাহলে তাকে কি করতে হবে? একটা পরিষদ গঠন করতে হবে। কাদের? জ্ঞানী গুণী লোকেদের একটা পরিষদ গঠন করতে হবে। হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবেন, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং। এবার বলছে রাজা যেহেতু একাই তার চারপাশে ঘটে যাওয়া এতগুলো ঘটনাকে একা সামলাতে পারবেন না, তার জন্য রাজাকে কি করা উচিত? রাজাকে করতে হবে টু ফর্ম আ কাউন্সিল অফ ওয়াইজ মেন, সেই জ্ঞানীগুণী লোকেদের একটা সভা তৈরি করতে হবে। সেই সভার মধ্যে সদস্য যারা আছেন, জ্ঞানীগুণী ব্যক্তিত্ব যারা রয়েছেন, তারা কি করবেন? সময়ে সময়ে রাজাকে বিভিন্ন কার্যাবলী সম্পর্কে, সঠিক সময়ে কোনটা কাজ করা উচিত, এগুলো সম্পর্কে রাজাকে সাজেশন বা পরামর্শ দেবেন। এরকম করে বিভিন্ন ব্যক্তিরা রাজাকে সাজেস্ট করতে লাগলো, বিভিন্ন রকম উত্তর আসতে লাগলো। তো এরপরে আমরা দেখি কি হচ্ছে। আমরা দেখছি বাট দেন, কিন্তু বাট দেন অ্যাগেন আদার্স সেড, আরো কিছু কিছু লোকেরা বলল, দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেট বিফোর আ কাউন্সিল, but about which one had at once to decide whether to undertake them or not. এবার দেখো, বলছে এমন কিছু ঘটনাবলী থাকে যেগুলো আমাদের কাছে কিন্তু
সময় থাকে না যে সেটাকে একটা কাউন্সিলের সামনে আমরা সেটাকে এনে লেট বা রাখবো। অর্থাৎ এমন কিছু ঘটনা থাকে যেগুলো সবার মধ্যে আলোচনা করার মতো পরিস্থিতি থাকে না, খুব দ্রুত যেগুলো সম্পর্কে আমাদেরকে ডিসিশন নিতে হয়। তো এমন ব্যাপারগুলোতে আমরা কি করতে পারি? বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোরহ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। তাহলে যেহেতু এই রকম ঘটনাগুলো যখন আমাদের সামনে চলে আসবে, যে তাৎক্ষণিকভাবে সেগুলোতে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই সবার মধ্যে আলাপ আলোচনা করার সময় আমাদের হাতে নেই, তখন আমরা কি করব? তাহলে তখন আমাদের কি করতে হবে? ইট ইজ অনলি ম্যাজিশিয়ান, একমাত্র জাদুকর, হু নো দ্যাট অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান। কনসাল্ট মানে আলোচনা করা। তাহলে যেহেতু কিছু কিছু ঘটনা সময়ের অপেক্ষা রাখে না, দ্রুত হয়ে যায়, তো এই ঘটনাগুলো আমাদেরকে আগে ভাগে জানার জন্য আমাদের জাদুকরের সাহায্য নেওয়া দরকার। কারণ একমাত্র ম্যাজিশিয়ানরাই আছেন যারা সময়ের আগে কি ঘটতে চলেছে সেটা বুঝে নিতে পারেন। তো কারুর কারুর মতামত হচ্ছে একমাত্র রাজার উচিত যে একটা ম্যাজিশিয়ান বা কিছু ম্যাজিশিয়ানের পরামর্শ নেওয়া, যারা রাজাকে সময়ের আগেই বলে দিতে সক্ষম হবে যে কি পরিস্থিতি বা কি ঘটনা রাজার সঙ্গে ঘটতে চলেছে। তো এরকম করে কেউ কেউ আবার ম্যাজিশিয়ানকে পরামর্শ বা কনসাল্ট করার জন্য সাজেশন দিল। এবার দেখো, ইকুয়ালি ভেরিয়ার্স নানান রকমের ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন। এইরকম করে এতক্ষণ থেকে যা আমরা পড়লাম এগুলো তো ফার্স্ট কোশ্চেনটারই এত রকমের অ্যান্সার পাওয়া গেল। ইকুয়ালি যখন আমরা দেখলাম যে অন্যান্য লোকেরা কিন্তু সেকেন্ড কোশ্চেনটারও বিভিন্ন রকমের অ্যান্সার ওরা দিয়ে দিল। সানসেট, কেউ 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 বললো দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড, সবচেয়ে যে লোকগুলোকে রাজার বেশি প্রয়োজন, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, ওয়ার হিজ কাউন্সিলর, রাজার যে সভাসদ, রাজার যে সমস্ত লোকজনকে নিয়ে চলাফেরা করেন, তার যে সবার মধ্যে যে ব্যক্তিত্বরা আছেন তারাই হচ্ছেন রাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। আদার্স দ্য প্রিস্ট, তারপরে যদি বলো পুরোহিতরা। আদার্স দ্য ডক্টরস, কেউ কেউ আবার বললো ডক্টররা রাজার সবচেয়ে কাছের লোক হওয়া উচিত। ওয়াইল সাম সেড দ্য ওয়ারিয়র্স, কেউ কেউ আবার বললো যারা যোদ্ধা, রাজাকে যুদ্ধ বিগ্রহে সাহায্য করেন, তারা হচ্ছেন মোস্ট নেসেসারি। এবার রাজা বললেন, রাজাকে বলা হলো যে কেউ কেউ বললো আপনার কাউন্সিলররা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ বললো পুরোহিতদের ছেড়ে আপনি থাকতে পারবেন না, কেউ বললো ডক্টরদের বেশি গুরুত্ব দিন, আবার কেউ কেউ বললো যেহেতু যোদ্ধারা যুদ্ধ বিগ্রহে রাজাকে সাহায্য করেন, তাই জন্য রাজার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হওয়া উচিত এই যোদ্ধা মানে ওয়ারিয়র্সরা। এবার দেখো টু দ্য থার্ড কোশ্চেন, একই রকম ভাবে যখন আমরা 3 নম্বর কোশ্চেনটার কথা বললাম, অ্যাজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ক বা অকুপেশন, সেইটার জন্য সাম রিপ্লাইড, কেউ কেউ উত্তর দিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, যে দেখুন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান, সেই সায়েন্সকে ব্যতীত আমরা কোনো কিছু যেহেতু করতে পারছি না, তো সায়েন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে বলতে পারি আমরা বিষয়, সাবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। আদার্স সেড, আবার অন্যান্যরা বলল ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, বুঝলেন? দেখুন মহারাজ, তো যারা যুদ্ধক্ষেত্রে ওয়ারফেয়ারের মধ্যে যারা স্কিল দক্ষতা প্রদর্শন করতে পারবে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড আদার্স অ্যাগেইন, আবার অন্যান্যরা আবার বলল দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, যে দেখুন আপনি যদি ধর্মীয় কার্যকলাপে নিজেকে নিযুক্ত না করেন কার্যকলাপ, তাহলে আমরা বলবো যে এই যে রিলিজিয়াস ওয়ারশিপ এই কথাটা আছে, তো ধর্মকর্ম নিয়েও রাজাকে অবশ্যই থাকতে হবে। তো এই কথাটা কেউ কেউ বললো যে দেখুন মহারাজ, আপনি যা কিছুই করুন, আপনি যুদ্ধ করুন, রাজ্য শাসন করুন, কিন্তু আপনাকে কিন্তু ধর্মকর্ম এগুলো নিয়ে পড়ে থাকতে হবে। তো ধর্মকর্ম যদি আপনি না করেন, রিলিজিয়াস ওয়ারশিপ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন। তো এই ব্যাপারগুলো কিন্তু তৃতীয় প্রশ্নের উত্তর হিসেবে আমাদের কাছে রাজার কাছে চলে আসলো। তো আমরা দেখলাম
যে বিভিন্ন রকমের অ্যান্সার উত্তরগুলো কিন্তু রাজা বিভিন্ন মানুষের কাছ থেকে, জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে পাচ্ছেন। এবার রাজা কি করছেন, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি ভিন্ন ভিন্ন। এবার রাজা তো কনফিউজ যে একটা প্রশ্নের অনেক রকমের উত্তর আসছে, তো সমস্ত অ্যান্সারগুলো আলাদা আলাদা হওয়ায় দ্য জাজ এগ্রিড উইথ নান অফ দেম। এগ্রি মানে সম্মত হওয়া, রাজা কিন্তু তাদের কারোরই সাথে একমত বা সম্মতি প্রদর্শন করতে পারল না। অ্যান্ড গেভ আর দ্য সেকেন্ড ফর্ম দ্য রিওয়ার্ড মানে পুরস্কার টু নান। এবার রাজা দেখলেও সবার প্রশ্নগুলো আলাদা আলাদা হচ্ছে, তাহলে সে কারোর সঙ্গে যখন একমত হতে পারল না, তখন কিন্তু তিনি অ্যাকচুয়ালি কাউকেই পুরস্কারটা দিলেন না। এবার কি হচ্ছে, বাট স্টিল কিন্তু তারপরেও উইশিং, উইশ মানে ইচ্ছা, টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নগুলোর সঠিক উত্তর জানার যে তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা রয়ে গেল, হি ডিসাইডেড, সে ঠিক করলো, মানে তিনি ঠিক করলেন টু কনসাল্ট আ হারমিট, যে না আমি তাহলে একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা করব। এই যে আমাদের গল্পের যে একটা কেন্দ্রীয় চরিত্র, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স হারমিট, এটা কিন্তু আমরা এবারে পাবো। তো রাজা এবার ঠিক করলো যে সমস্ত লোকেরা তো আমাকে বিভিন্ন রকমের অ্যান্সার দিল, তাহলে আমার কারোরটাই মনোপুত হলো না, তাহলে আমি ফাইনালি একটা কাজ করি, আমাদের রাজ্যের মধ্যে যে একজন হারমিট রয়েছে সেই হারমিটের সঙ্গে আমি একবার কনসাল্ট করে দেখি। তো রাজা এবার ঠিক করলো যে না, টু কনসাল্ট আ হারমিট, এবার আমি হারমিটের সঙ্গে আলোচনা করব। ওয়াইডলি রেনোয়েন্ট ফর হিজ উইজডম। রেনোয়েন্ট মানে দেখো, এই রেনোয়েন্ট মানে হচ্ছে ফেমাস, তো বিখ্যাত, একজন বিখ্যাত কেন, ফর হিজ উইজডম, উইজডম মানে জ্ঞান বা নলেজ, তো তার জ্ঞানের জন্য সেই হারমিট কিন্তু সমগ্র রাজ্য জুড়ে খুব বিখ্যাত ছিল। তো রাজা ঠিক করলো ইনি তো আমাদের রাজ্যে খুবই একজন বিজ্ঞ পণ্ডিত হারমিট ব্যক্তি, তো এনার কাছে গিয়ে আমি এই জিনিসগুলো, আমার কোশ্চেনগুলো আমি একটু রাখি, দেখি আমাকে তিনি কি উত্তর দেন। এবার হারমিট সম্বন্ধে এখানে আমরা বর্ণনা পাচ্ছি, দেখো কি বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা দেখতে পাচ্ছি দ্য হারমিট লিভড ইন এ উড। উড মানে এখানে বন বা জঙ্গলকে বোঝানো হচ্ছে। সে হারমিট এক জঙ্গলে বাস করতেন, এক বনাঞ্চলে বাস করতেন, হুইচ হি নেভার কুইটেড। কুইটেড মানে সেকেন্ড ফর্ম, যে বন ছেড়ে তিনি কখনোই ছেড়ে যাননি, ত্যাগ করেননি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। কমন ফোক মানে সাধারণ জনগণ। তো হারমিট এক নির্জন বনে বাস করতেন, জঙ্গলে বাস করতেন, এবং সেই জঙ্গলটা, সেই অরণ্যটি তিনি কোনোদিনই ত্যাগ করেননি। তার একটা কোয়ালিটি হচ্ছে, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে, তিনি কিন্তু নান বাট কমন ফোক, এই সাধারণ লোক ছাড়া তিনি কিন্তু কাউকে দেখা করেন না। অর্থাৎ তিনি কমন পিপলের, অর্থাৎ সাধারণ লোকের দেখা করেন, কিন্তু কোনো অভিজাত শ্রেণীর রাজা মহারাজা এরকম কারোর সঙ্গে তিনি দেখা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সো দ্য জার পুট অন, এটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব অ্যাকচুয়ালি, তোমরা একটু মনে রাখো, এই যে পুট অন, এই পুট অন মানে হচ্ছে ওয়্যার, এটা মানে হচ্ছে পরিধান করা। তাহলে আমরা যে বিভিন্ন রকমের জামা কাপড় পরিধান করি, তো সেই পরিধান করা হচ্ছে পুট অন, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো ওয়্যার মানে পুট অন, তিনি কি করলেন, তিনি পরিধান করলেন সিম্পল ক্লথ। এবার রাজা রাজরার তো মহারাজদের একটা বেশভূষা থাকে, সেই বেশভূষাটাকে কিন্তু ছেড়ে তিনি সাধারণ ক্লথ, সিম্পল সাধারণ লোকের পোশাক পরলেন। বিফোর রিচিং দ্য হারমিটস সেল, অর্থাৎ হারমিটের স্থানে বা হারমিটের কুটিরে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড, ডিসমাউন্ট মানে অবতরণ করা বা নেমে যাওয়া, তিনি কি করলেন, তিনি সেখান থেকে নেমে ফ্রম হিজ হর্স, তার অশ্বপৃষ্ঠ থেকে তিনি নেমে পড়লেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার যে দেহরক্ষী ছিলেন, যারা বডিগার্ড ছিলেন, তাদেরকে পিছনে রেখে ওয়েন্ট অন মানে এগিয়ে চললেন অ্যালোন। মানে রাজা ভালো মতোই জানতেন যে হারমিট কোনো সাধারণ লোক ছাড়া কারোর সঙ্গে দেখা করবেন না, তাই জন্য কি করলেন, ফার্স্ট অফ অল হি পুট অন সিম্পল ক্লথস,
and dismounted from his horse, তার ঘোড়ার থেকে নেমে পড়লেন, and went on towards the hermit's hut. তারপরে তিনি কিন্তু হারমিটের কুটিরের উদ্দেশ্যে একাই কিন্তু বেরিয়ে পড়লেন, তার লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার দেহরক্ষীদের পিছনে রেখে তিনি কিন্তু হারমিটের উদ্দেশ্যে, হারমিটের বাড়ির উদ্দেশ্যে বা কুটিরের উদ্দেশ্যে তিনি একা সাধারণ পোশাক পরে ঘোড়া থেকে নেমে এগিয়ে চললেন। When the jar approached, এই অ্যাপ্রোচ মানে হচ্ছে উপস্থিত হওয়া। The hermit was digging the ground, হারমিট কি করছিলেন, এটা দেখো, এটা হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়ার, এটা ভার্বের সঙ্গে আইএনজি আছে আমাদের, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, হারমিট কি করছিলেন, মাটি খনন করছিলেন। ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুটিরের মধ্যে, তার কুটিরের সামনে হারমিট কি করছিলেন, মাটি খনন করছিলেন। তাহলে আমরা দেখছি যে হারমিট যখন আমরা দেখলাম সেই রাজা যখন হারমিটের কুটিরের সামনে পৌঁছলো, তখন রাজা সেখানে গিয়ে দেখতে পেল, রাজা বলার থেকে বেটার হচ্ছে জার, সেই জার, যেহেতু রাশিয়ার সম্রাটকে আমরা জার বলছি, তো সেই জার হারমিটের কুটিরের সামনে গিয়ে দেখতে পেলেন যে হারমিট তার কুটিরের সামনে একটা জায়গাতে মাটিটা খুঁড়ছিল, ডিগিং দ্য গ্রাউন্ড। এবার দেখো, সিইং দ্য জার, রাজাকে দেখার পর হি গ্রেটেড হিম, তিনি তাকে অভিবাদন জানালেন, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। এবার রাজাকে দেখার পর তিনি তাকে অভিবাদন জানালেন নর্মালি, তারপর তার যে কাজ, সেই মাটি খোঁড়ার কাজ, সেটা কিন্তু তিনি চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, এই জায়গাটা লক্ষ্য করো, ফ্রেইল মানে হচ্ছে রোগা পাতলা, আর উইক মানে দুর্বল, শক্তিশালী নয়। তাহলে হারমিট দেখতে ছিল খুবই রোগা পাতলা, শীর্ণ এবং দুর্বল প্রকৃতির। অ্যান্ড ইচ টাইম, এবং প্রত্যেকটা বার, হি স্ট্রাক, সে যতটা আঘাত করছিল, হি স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, স্পেড মানে কোদাল, সে যতবার তার কোদাল দিয়ে মাটিতে আঘাত করছিল, টার্ন মানে উপরে তোলা, তুলতে পারছিল, আ লিটল আর্থ, অল্প একটুখানি মাটি, হে ব্রেথ হ্যাভিলি, ব্রেথ মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, হ্যাভিলি মানে প্রচণ্ডভাবে। যেহেতু সেই সন্ন্যাসীটি খুবই রোগা পাতলা চেহারা ছিল, এবং তিনি যতবার তার কোদাল দিয়ে মাটিতে কোপ মারছিলেন, প্রত্যেকবার সামান্য একটুখানি মাটি উপরে উঠে আসছিল, এবং এইটুকুনিতেই তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, এবং তিনি যেহেতু রোগা পাতলা চেহারা ছিলেন, স্বভাবতই তার প্রচণ্ড শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছিল, মানে তিনি প্রচণ্ডভাবে হাঁপিয়ে উঠছিলেন এক একটা মাটিতে কোপ মারার সাথে সাথে। তো আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি যে রাজা কি করলেন, রাজা হারমিটের সামনে গেলেন এবং হারমিট তাকে অভিবাদন জানালো। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য জার ওয়েন্ট আপ টু হিম, রাজা তার কাছাকাছি গেলেন, অ্যান্ড সেইড, এবার সেই জার সন্ন্যাসীর কাছে গেলেন এবং তাকে বললেন, দেখো এই রাজা যে কোশ্চেনটা তাকে এবার জানাবে, এই কোশ্চেনটা দেখো কোটেশনের মধ্যে দেওয়া আছে, ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে। এবার ভালো করে লক্ষ্য করো, রাজা এবার কি বলছে, আই হ্যাভ কাম টু ইউ, এটা কিন্তু রাজার নিজস্ব বক্তব্য, যে আমি এসেছি আপনার কাছে। তোমরা দেখো এখানে সাবজেক্ট, দেন আমাদের আছে হ্যাজ অথবা হ্যাজ, দেন আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন আছে আমাদের আদার ওয়ার্ডস। তো এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো তোমরা টেন্সগুলো আশা করি নিশ্চয়ই জানো, আমরা অন্য কোনো ক্লাসে টেন্সও অবশ্যই জানবো, কিন্তু টেক্সটগুলো বুঝতে গেলে তোমাদের বাক্যের ফরমেশনগুলো ধরতে হবে, কোথায় টেন্স আছে, কোথায় ভয়েস আছে, এগুলো একটু জানবে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, তো আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, এই যে বিজ্ঞ বা জ্ঞানী পণ্ডিত সন্ন্যাসী, আমি তো আপনার কাছে এসেছি, তো আস্ক ইউ, আপনাকে জিজ্ঞাসা করার জন্য, তো আনসার দ্য 3 কোশ্চেন্স, যে দেখুন পণ্ডিত মহাশয়, আমি আপনার কাছে এসেছি আমার 3টি কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, আপনি কি আমাকে একটু বলবেন যে আমি কোনো একটা কাজ ঠিক রাইট সময়ে, সঠিক সময়ে, সঠিকভাবে কিভাবে করতে পারি। হু আর দ্য পিপল আই মোস্ট নিড
কারাই বা সেই সমস্ত লোক যাদের আমার সবচেয়ে বেশি প্রয়োজন? অ্যান্ড টু হোম শুড আই therefore pay more attention than to the rest? এবং তাই জন্য কারা সেই ব্যক্তি যাদেরকে আমি বেশি করে মোর অ্যাটেনশন দেব বাকিদের থেকে? অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট? এবং কোন কাজগুলোই বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ? অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যার দরুন আমাকে সেটাকে প্রথম, আমার সেটাকে প্রায়োরিটি দিতে হবে। সেই কাজটাই বা কোনটা যেটাকে আমি প্রথম গুরুত্ব দিব? অর্থাৎ পরপর যার কিন্তু সেই সন্ন্যাসীর কাছে তার মনে জেগে ওঠা সেই 3টা প্রশ্ন তার কাছে ছুড়ে দিলেন। এবার দেখো, দ্য হারমিট লিসেন টু দ্য জার। লিসেন আমরা জানি ভার্বের সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে। তো হারমিট কিন্তু সেই রাজার প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনলেন, বাট অ্যান্সার্ড নাথিং। কিন্তু তিনি কিন্তু কোনো রকমের উত্তর দিলেন। হি জাস্ট স্প্যাট মানে হাতে সামান্য থুথু দেওয়া। তো তিনি হাতের মধ্যে একটু থুথু দিলেন অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্ডেড ডিগিং। তার যে মাটি খননের কাজটা ছিল সেটাকে কিন্তু তিনি আবার চালিয়ে গেলেন, কন্টিনিউ করলেন। ইউ আর টায়ার্ড, আপনি তো ক্লান্ত, সেইড দ্য জার। এবার এই জায়গায় দেখো, এখানে আমরা ন্যারেশনের কনসেপ্ট পাচ্ছি। তো আমাদের এই 4th সেমেস্টারে ন্যারেশন অবশ্যই আছে, তো এখানে আমরা ন্যারেশন করতে পারি এখানে। তো ইউ আর টায়ার্ড সেইড দ্য জার। এবার রাজা সেই সন্ন্যাসীকে দেখার পর বললেন, আপনি তো খুব ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেড, আপনি আমাকে একটু কোদালটা নিতে দিন। অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, এবং আমাকে আপনার জন্য কিছুক্ষণ, কিছু মুহূর্তের জন্য কাজটা করতে দিন, আপনি একটু রেস্ট নিন। থ্যাঙ্কস সেইড দ্য হারমিট। এবার এই কথা শুনে সন্ন্যাসী কি করলো? তাকে ধন্যবাদ জানালেন, থ্যাঙ্কস। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, রাজাকে সেই কোদালটা দেওয়ার পর হি স্যাট ডাউন এখানে সেকেন্ড ফর্ম, তিনি বসে পড়লেন অন দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে বসে পড়লেন। তাহলে কি হলো? আমরা দেখলাম যে রাজার সন্ন্যাসীর কাছে পৌঁছে গেলেন। রাজা যখন দেখলেন সেই সন্ন্যাসী ক্লান্ত, তখন তিনি রাজাকে অনুরোধ করলেন যে দয়া করে আমাকে একটু কোদালটা দিন, আপনি দেখছি বড্ড ক্লান্ত, আপনি একটু রেস্ট করুন, বরঞ্চ আমি আপনার হয়ে কিছুক্ষণ মাটিটা খনন করছি। এরপর সন্ন্যাসী কি করলো? সন্ন্যাসী রাজাকে কোদালটা দিয়ে দিল এবং তারপর নিজে মাটিতে বসে পড়লেন। when he had dug 2 beds, যখন তিনি দুটো ছোট ছোট মাটিতে জায়গা খুঁড়ে ফেললেন, দ্য জার স্টপ, রাজা একটু থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন। এবার রাজা অনেকক্ষণ ধরে মোটামুটি কাজটা করলেন, প্রায় দুটো ছোট ছোট জায়গা খুঁড়ে ফেললেন এবং আবার তার মনের মধ্যে থাকা 3টা প্রশ্ন সন্ন্যাসীর উদ্দেশ্যে একটু রিপিট করলেন। দ্য হারমিট অ্যাগেন গেভ নো অ্যান্সার। এবার অদ্ভুত বিষয়, সন্ন্যাসী কিন্তু এবারও তার কোনো জবাব দিল না, বাট রোজ কিন্তু উঠে দাঁড়ালেন। এটা আমাদের সেকেন্ড ফর্ম, রাইজ, রোজ, রাইজেন। স্ট্রেস, এটাও সেকেন্ড ফর্ম। স্ট্রেস মানে বাড়িয়ে দেওয়া। তিনি মাটির থেকে উঠে দাঁড়ালেন এবং বাড়িয়ে দিলেন স্ট্রেস আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড। তিনি কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালেন এবং কোদালটার জন্য হাত বাড়িয়ে দিলেন। অ্যান্ড সেইড, এবং বলেন, নাও রেস্ট আ হোয়াইল, আপনি এখন কিছুক্ষণ ওয়েট করুন, রেস্ট করুন। অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এবং আমাকে একটু কাজটা করতে দিন। এবার আমরা দেখতে পাচ্ছি, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড। কিন্তু সন্ন্যাসী যখন রাজার কাছে পুনরায় কোদালটা চাইলো যে আপনি এখন একটু রেস্ট করুন, আমাকে কোদালটা দিন, রাজা কিন্তু তাকে কোদালটা দিল না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, বরঞ্চ রাজা নিজেই সেই খনন কার্যটা চালিয়ে যেতে লাগলেন। 1 hour passed, এরকম করে 1 ঘন্টা কেটে গেল। অ্যান্ড অ্যানাদার, তারপরে আরও 1টা ঘন্টা কেটে গেল। দ্য সান বিগান টু সিঙ্ক, এটা সেকেন্ড ফর্ম। সিঙ্ক মানে অস্ত যাওয়া, ডুবে যাওয়া। তো সূর্য ডুবতে শুরু করলো বিহাইন্ড দ্য ট্রিজ, সেই দূরে যে পশ্চিম আকাশে গাছ আছে, গাছগাছালি, সেই গাছগাছালির পিছনে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য ডুবে যাচ্ছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টেক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, রাজা অবশেষে যখন প্রায় সন্ধ্যা হয় অবস্থা, সূর্য ডুবতে চলল, তখন রাজা কি করলো? সেই কোদালটাকে অবশেষে মাটিতে
একটা কোপ মেরে রেখে দিল অ্যান্ড সেই এবং অনেকটা রেগে গিয়ে বলল, আই কেম টু ইউ, যে আমি আপনার কাছে এসেছি ওয়াইস ম্যান, এই যে বিজ্ঞ ব্যক্তি, ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স, আমি তো আপনার কাছে এসেছি আমার প্রশ্নগুলোর উত্তর জানার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, আপনি যদি আমাকে কিছু উত্তর নাই দিতে পারেন, টেল মি সো, তাহলে আমাকে সেটা বলেই দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, তাহলে আমি সময় অপচয় না করে আমি নিশ্চয়ই বাড়ি ফিরে যেতাম বা বাড়ি ফিরে যাব। আপনি যদি বলতে না পারেন তাহলে বরঞ্চ আমাকে বলে দিন যে আমি দিতে পারছি না, আমি তাহলে বাড়ি ফিরে চলে যাব। অর্থাৎ রাজা কিন্তু এতক্ষণ ধরে কাজ করার পর অনেকটা রাজা দেখছেন যে দুইবার তাকে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করার পরেও সন্ন্যাসী তাকে কোনো রকম উত্তর দেয়নি। এতে রাজা অনেকটা রেগে গিয়েছেন, অনেকটা বিতৃষ্ণার সঙ্গে এই কথাগুলো কিন্তু সন্ন্যাসীর উদ্দেশ্যে তিনি বললেন। এই সমস্ত কিছু যখন ঘটতে চলেছিল তখনই একটা নতুন আমরা চিত্র এই গল্পের মধ্যে দেখতে পাবো। একজন নতুন লোকের এখানে এন্ট্রি হচ্ছে। হেয়ার কামস সামওয়ান রানিং, ওই যে কেউ তো ছুটে ছুটে আসছে, সেইড দ্য হারমিট, লেট আস সে হু ইট ইজ। এবার সন্ন্যাসী বলল, ওই যে দেখো কেউ একজন যেন ছুটে ছুটে এই দিকেই চলে আসছে, আমাকে আগে দেখতে দাও এই ব্যক্তিটি কে। দ্য জার টার্নড রাউন্ড, রাজা এবার ঘুরে দাঁড়ালো। রাজা যখন ঘুরে দাঁড়ালো, অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ড মানে দাড়ি, এখানে বিয়ার্ডেড ম্যান বলতে বোঝাচ্ছে দাড়িওয়ালা ব্যক্তি। তাহলে রাজা যখন সেই সন্ন্যাসীর কথা শুনে পিছন দিকে ঘুরলেন, দেখলেন আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গল থেকে ছুটতে ছুটতে সেই দিকে এগিয়ে আসছিল, ছুটতে ছুটতে একজন দাড়িওয়ালা ব্যক্তি। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস, এবং সেই ব্যক্তিটি হেল্ড, এটা সেকেন্ড ফর্ম, চেপে ধরেছিল, প্রেসড অ্যাগেইনস্ট হিজ স্টোমাক, তার পেটের মধ্যে তার হাতটাকে খুব শক্ত করে এরকম করে চেপে ধরেছিল। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং, রক্ত বয়ে যাচ্ছিল, ফ্রম আন্ডার দেন, অর্থাৎ দু হাত দিয়ে সেই দাড়িওয়ালা ব্যক্তিটি তার নিজের পেটে চেপে ধরে ছুটে ছুটে আসছিল, এবং সেই দুটি হাতের নিচ দিয়ে প্রচণ্ড ভাবে রক্ত গলগল করে বেরিয়ে পড়ছিল। এরকম একটা সিচুয়েশন সেখানে ছিল। when he reached মানে পৌঁছে যাওয়া, দ্য জার, সেই ব্যক্তিটি যখন রাজার কাছে পৌঁছলেন, he ফলেন, তোমরা দেখো ফল, এটার সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল, তো তিনি পড়ে গেলেন। ফেইন্টিং, ফেইন্টিং মানে জ্ঞান শূন্য হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, তো সেখানে জ্ঞান হারিয়ে তিনি পড়ে গেলেন অন দ্য গ্রাউন্ড, সেই মাটির মধ্যে পড়ে গেলেন, মাটিতে। মর্নিং ফেবলি, মর্নিং মানে গোঙানি বা বেড়ে বেড়ে করা, সে খুবই ক্ষীণভাবে, ফেবলি মানে ক্ষীণভাবে, তো তার কথা বলার মতো শক্তি তখন ছিল না, সে খুবই হালকাভাবে ক্ষীণভাবে কিছু একটা গোঙানির সাথে বলতে বলতে সেখানে মাটিতে জ্ঞান শূন্য হয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, সেই জার এবং সন্ন্যাসী যে জায়গাটাতে ছিল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন্ড, দেখো ফাস্টেন্ড মানে হচ্ছে বাঁধন বা বেঁধে দেওয়া, আনফাস্টেন্ড মানে হচ্ছে বাঁধনটাকে খুলে দেওয়া, তো এটা প্রেফিক্স আন শব্দটাকে ইউজ করা হয়েছে। তো রাজা এবং সন্ন্যাসী দুজনে মিলে কি করলেন, আনফাস্টেন্ড খুলে দিলেন, এটাও সেকেন্ড ফর্ম। দ্য ম্যানস ক্লোদিং, সেই ব্যক্তিটির জামা কাপড়টাকে প্রথমে খুলে দিলেন। দেয়ার ওয়াজ আ লার্জ wound in his stomach, যখনই সেই ব্যক্তির জামাটা খোলা হলো তখন দেখা গেল সেখানে একটা বড় রকমের ক্ষত চিহ্ন রয়েছে তার পেটের মধ্যে। দ্য জার ওয়াশ, রাজা কি করলেন, তাকে ভালো করে পরিষ্কার করলেন এটাকে, অ্যাজ বেস্ট হি কুড, রাজা তার সাধ্য মতো যতটা পারেন সুন্দর করে সেই জায়গাটাকে জল দিয়ে ওয়াশ করে দিলেন। অ্যান্ড ব্যান্ডেজ, সেটাকে পরিষ্কার করার পর তাতে ব্যান্ডেজ করে দিলেন। উইথ হিজ হ্যান্ডকারচিপ, হ্যান্ডকারচিপ মানে হচ্ছে আমরা বলি রুমাল, সেই রাজার কাছে যে রুমালটা ছিল সেটাকে দিয়ে বেঁধে দিলেন ভালো করে। উইথ আ টাওয়েল, শুধু হ্যান্ডকারচিপ নয়, তার পাশাপাশি
একটা টাওয়েল ছিল, দ্য হারমিট হ্যাড। তাহলে রাজার কাছে ছিল হ্যান্ডকারচিপ মানে রুমাল, আর সেই হারমিটের কাছে ছিল একটা টাওয়েল। সেই টাওয়েল এবং সেই রুমাল সহযোগে রাজা সুন্দর করে তার যে সেই যে দাড়িওয়ালা লোকটির যে ক্ষতস্থান তার পেটের মধ্যে, সেই ক্ষতস্থানটাকে সুন্দর করে বেঁধে দিলেন। প্রথমে ধুয়ে পরে সেটাকে বেঁধে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং। কিন্তু এত পরিচর্যা করার পরেও, সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে বেঁধে দেওয়ার পরেও সেখান থেকে কিন্তু রক্ত বহন হওয়া সেটা কিন্তু রোধ হচ্ছিল না, বন্ধ হচ্ছিল না। অ্যান্ড দ্য জার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন রিমুভড দ্য ব্যান্ডেজ। এর কারণে কি করতে হচ্ছিল, রাজাকে বারবার করে কিছু সময়ের অন্তর সেই ব্যান্ডেজটাকে আবার খুলে ফেলতে হচ্ছিল। সোক মানে শুষে নেওয়া, উইথ ওয়ার্ম ব্লাড। সেখান থেকে গরম ব্লাডটাকে সেখান থেকে সেই টাওয়েল বা গামছা নয়, সেই রুমালটা সহযোগে সেটাকে শুষে নিয়ে একটু ভালো করে সেটাকে আবার শুকিয়ে নিয়ে আবার ওয়াশ করতে হচ্ছে এবং আবার রিব্যান্ডেজ দা ওন্ড। তাকে পুনরায় সেই জায়গাটাকে একটু মুছে আবার সেটাকে ব্যান্ডেজ করতে হচ্ছে। অর্থাৎ সেম কাজটা রাজাকে যতক্ষণ পর্যন্ত রক্ত ফ্লোয়িংটা, ব্লাড ফ্লোয়িংটা বন্ধ না হচ্ছে, সেটাকে বারবার রিপিটেডলি সেটাকে কিন্তু করতে হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি when at last, অবশেষে যখন the blood ceased flowing, ceased মানে বন্ধ হওয়া, অবশেষে যখন রক্ত প্রবাহমানতাটা বন্ধ হলো, রক্ত বয়ে যাওয়াটা বন্ধ হলো, the man revived, সেই লোকটির জ্ঞান ফিরল, and asked for মানে চাইলো, something to drink। অবশেষে রক্ত বয়ে যাওয়া বন্ধ হলো, কিছুক্ষণের জন্য সেই লোকটার জ্ঞান ফিরে আসলো। প্রথমেই জ্ঞান ফিরে সেই লোকটি ড্রিঙ্ক করার জন্য কিছু পানীয় চাইল। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, এটা সেকেন্ড ফর্ম। তোমরা জানো পাস্ট ইন্ডিফিনিট টেন্স সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, দেন আমরা আদার ওয়ার্ডস ইউজ করি। তো সাবজেক্ট হচ্ছে দ্য জার, ব্রট সেকেন্ড ফর্ম ব্রিং, এটা সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রট, BRING ব্রিং, সেকেন্ড ফর্ম BROUGST ব্রট, এটাই সেকেন্ড, এটাই থার্ড। তো রাজা নিয়ে আসলেন ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ, সেকেন্ড ফর্ম, ইট টু হিম। রাজা বিশুদ্ধ জল নিয়ে আসলেন, সেই জলটা তাকে খেতে দিলেন। মিনহুয়াইল, ঠিক সেই মুহূর্তে, দ্য সান হ্যাড সেট, এটা সাবজেক্ট, হ্যাড ভার্বের থার্ড ফর্ম। যখন সেই ব্যক্তিটা শুশ্রূষা করতে হচ্ছিল, সেই মুহূর্তে সূর্য অস্ত গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং চারদিকের আবহাওয়া, যেহেতু সেটা অরণ্যের মধ্যে ঘটেছিল, সেই সন্ন্যাসীর কুটিরটি ছিল অরণ্যের মধ্যে, স্বভাবতই চারপাশে তখন ঠান্ডা নেমে এসেছিল। সো দ্য জার, তাই রাজা কি করলেন, উইথ দ্য হারমিটস হেল্প, রাজা সেই সন্ন্যাসীর সহযোগিতা নিয়ে দ্য ক্যারিট মানে বহন করলেন, দ্য উন্ডেড ম্যান, সেই আহত ব্যক্তিটাকে ভিতরে বয়ে নিয়ে গেলেন ইনটু দ্য হাট, সেই কুটিরের ভিতরে, সন্ন্যাসীর কুটিরের ভিতরে রাজা সেই সন্ন্যাসীর সহযোগিতা নিয়ে সেই আহত লোকটিকে তার কুটিরের ভিতরে ক্যারি করলেন। অ্যান্ড লেইড হিম, তাকে শুয়ে দিলেন অন দ্য বেড, এবং সন্ন্যাসীর যে বেড বিছানা ছিল সেই বিছানার মধ্যে তাকে শুয়ে দিলেন। লেইং অন দ্য বেড, বিছানায় শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, লোকটা সেই ব্যক্তিটি তার চোখগুলো বন্ধ করলেন। অ্যান্ড ওয়াজ ওয়াইড, এবং নিশ্চিন্তে শান্তভাবে, বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, এবং তারপর ওয়াইড বলতে বোঝাচ্ছে এখানে নীরব হয়ে গেলেন, তার মানে বোঝাচ্ছে তিনি শান্তিতে ঘুমোতে লাগলেন। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ দিস ওয়ার্ক, কিন্তু রাজা তার কাজে এতটাই ক্লান্ত হয়ে গেছিলেন, উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, সরি এখানে ওয়াক আছে, ওয়াক মানে হাঁটা। তাহলে দেখো সন্ন্যাসীর বাড়িতে পৌঁছানোর আগে রাজাকে কিন্তু অনেকটা পথ হেঁটে আসতে হয়েছিল, সেই যে দীর্ঘ পদচারণা তার ফলে, এবং সেখানে আসার পর আবার রাজা সারাদিন সেখানে মজদুরের কাজও করলেন, তাই না, মানে সেখানে মাটি খুঁড়লেন। তো এই কাজের কারণে এবং রাজা যে অনেকটা পথ হেঁটে এসেছিলেন, এই দুটোর কারণেই রাজা ক্লান্ত ছিলেন। দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড, সেই বিছানার যে থ্রেশহোল্ড থাকে মানে দরজার কাছেই যে একটা জায়গা থাকে, বিছানার ঠিক
যে পা গুলো থাকে সেই পায়ের কাছে একটা জায়গায়, and also fell asleep so soundly that he slept all through the short summer night. মানে সে এতটাই গভীর ঘুমে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যে তার একদম দীর্ঘ সামার নাইট, তার মানে প্রচন্ড গ্রীষ্মের যে সুন্দর রাত্রিগুলোতে আমরা যেমন ঘুমিয়ে পড়ি সেরকম করে তার কিন্তু প্রচন্ড ঘুম চলে আসলো এবং তিনি সাউন্ড স্লিপ অর্থাৎ ক্লান্ত যেহেতু ছিল স্বভাবতই খুব তাড়াতাড়ি তার ঘুমটা চলে আসলো। when he awake মানে জেগে ওঠা, যখন তিনি জেগে উঠলেন ইন দ্য মর্নিং সকালবেলা, ইট ওয়াজ লং বিফোর, তার অনেকক্ষণ লেগে গেল, হি কুড রিমেম্বার, তার রিমেম্বার হচ্ছে মনে পড়া, স্মরণ করা, সে স্মরণ করতে পারলো না যে কোথায় সে আছে, হোয়ার হি ওয়াজ, মানে যখন সকালবেলা সে ঘুম থেকে উঠলো তাকে আগে ভাবতে পারে আমি কোথায় আছি। or who was the strange bearded man laying on the bed, এবং এই অদ্ভুত দাড়িওয়ালা লোকটি বা কে যে বিছানায় শুয়ে আছে, and gazing intently at him with shining eyes, এবং এত চোখ বড় বড় করে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে এই লোকটা কে, গেজিং মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তো এই লোকটি বা কে যে আমার দিকে এভাবে অদ্ভুত চাহনি দিয়ে তাকিয়ে আছে। তো রাজা যখন সকালবেলা ঘুম থেকে উঠলো তখন কিন্তু অবাক হয়ে গেল যে আমি আছি কোথায়, আমি তো মানে রাজবাড়িতে থাকার কথা, তো সেখানে একটা নতুন কুটিরের মধ্যে আছে। রাজা প্রথমে একটু কনফিউজ হয়ে গেল ঘুম থেকে উঠে যে আমি আছি কোথায়। তারপরে দেখলো একটা অদ্ভুত চেহারার লোক, তার বড় বড় দাড়ি, সেই দাড়িওয়ালা লোকটা তার দিকে অদ্ভুত দৃশ্যে তাকিয়ে আছে। তো এই সমস্ত ব্যাপারটা বুঝতে রাজার কিন্তু কিছুক্ষণ লেগে গেল। ফরগিভ মি, সেইড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস, খুব ক্ষীণ গলায় সেই দাড়িওয়ালা লোকটি রাজাকে বলল আমাকে ক্ষমা করবেন। তো ফরগিভ মি এই কথাটা কিন্তু বললেন। when he saw that the jar was awake and was looking at him, সেই দাড়িওয়ালা লোকটি খুব ক্ষীণ গলায় খুব মৃদু স্বরে যখন দেখতে পেলেন যে রাজা ঘুম থেকে উঠে পড়েছেন এবং তারই দিকে তাকিয়ে আছেন, তখন তিনি খুব হালকা গলায় ক্ষীণভাবে বললেন আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। এবার এই কথা যখন সেই দাড়িওয়ালা লোকটি বলল তখন রাজার কি প্রতিক্রিয়া, সেই যার কি প্রতিক্রিয়া দেখাচ্ছে। রাজা বলছে আই ডোন্ট নো ইউ, আমি তো আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাজ নাথিং, এবং এমন তো কিছুই নেই তো ফরগিভ ইউ, ক্ষমা করা, ফরগিভ মানে ক্ষমা করা, তো আপনাকে ক্ষমা করার তো কিছু নেই, ফর, তো আমি তো আপনাকে চিনি না, তো আমি আপনাকে ক্ষমা কিসের জন্য করব, এই কথাটা বলল। সেইড বাই যার, রাজা কিন্তু বলল। এবার যখন এই কথাটা রাজা বলল যে দেখুন আমি তো আপনাকে চিনি না, আর ক্ষমা করার ব্যাপারটাই বা কোথা থেকে আসে, এই কথার পর এইখানে এবার সেই দাড়িওয়ালা ব্যক্তিটি রাজার কাছে তার পরিচয়টাকে ডিসক্লোজ করবে এবং কেন তাকে ক্ষমা করবে তার রহস্যটা কিন্তু আমরা এখানে জানতে পারব। দেখো সেই দাড়িওয়ালা লোকটি কি বক্তব্য আমাদেরকে দিচ্ছেন। ইউ ডু নট নো মি, যে আপনি হয়তো আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু দেখুন মহাশয় আমি কিন্তু আপনাকে চিনি। সেই দাড়িওয়ালা লোকটি বলছে আই অ্যাম দ্যাট এনিমি, আমি হলাম সেই শত্রু, অফ ইয়োর্স, আপনার আমি সেই শত্রু, হু সোর, সোর মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ থাকা, যে প্রতিজ্ঞা করেছিল টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে প্রতিজ্ঞা করেছিল যে আপনার উপর তার প্রতিশোধ গ্রহণ করবে, বিকজ ইউ এক্সকিউট মানে হচ্ছে হত্যা করা, কারণ আপনি হত্যা করেছিলেন হিজ ব্রাদার, তার ভাইকে, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, সিজ মানে হচ্ছে হরণ করে নেওয়া, এবং তার সয় সম্পত্তিকে আপনি এক সময় দখল করে নিয়েছিলেন। আই নিউ, আমি জানতে পেরেছিলাম, ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আপনি একাকী সেই সন্ন্যাসীকে দেখা করতে গেছেন, অ্যান্ড আই রিজলভ, এবং আমি পরিকল্পনা এবং মনস্থির করেছিলাম টু কিল ইউ,
আপনাকে হত্যা করার জন্য। কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। আমি জানতে পেরেছিলাম যে আপনি একাকী নির্জন বনে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেছেন এবং আপনি যখন ওয়ে ব্যাক মানে সেই পথ থেকে ফিরে আসবেন তখন আমি আপনাকে হত্যা করার প্ল্যান করেছিলাম। বাট দ্য ডে পাস, কিন্তু সেই দিনটা অতিবাহিত হয়ে গেল। ইউ ডিড নট রিটার্ন, তখনও আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ। অ্যাম্বুশ মানে গোপন জায়গা, যে জায়গায় লোকটি লুকিয়েছিল। তো ফাইন্ড ইউ, আমি যখন দেখলাম যে দিন গড়িয়ে যাওয়ার পরেও সন্ধ্যা ঘনিয়ে আসলো, আপনি চলে আসছেন না, রিটার্ন হচ্ছেন না, তখন আমি আমার গোপন জায়গা থেকে বেরিয়ে আসলাম আপনাকে খোঁজার জন্য। অ্যান্ড আই কেম আপন ইওর বডিগার্ড। কেম আপন মানে সম্মুখীন হওয়া। আমি তখন আপনার বডিগার্ডের সামনে চলে আসলাম। অ্যান্ড দে রেকগনাইজড মি, তারা আমাকে চিনে ফেললো। অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে ভীষণভাবে তারা আহত করল। আই এসকেপড, এসকেপ মানে হচ্ছে রান অ্যাওয়ে, এটার ফেজাল ভাব হচ্ছে রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে গেলাম ফ্রম দেম, বাট শুড হ্যাভ ব্লিড টু ডেথ হ্যাড ইউ নট ব্রেস্ট মাই ওন। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, আমি তো মারাই পড়তাম, আমি প্রায় মরেই যাচ্ছিলাম, যদি না আপনি আমার ক্ষতস্থানটাকে একবার ভালো মতো করে ড্রেস মানে ব্যান্ডেজ করে না দিতেন, আমি তো মারাই পড়তাম। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে মারার পরিকল্পনা করেছিলাম। অ্যান্ড ইউ সেভড মাই লাইফ, আর দেখুন আমি আপনাকে মারার প্ল্যান করেছিলাম, কিন্তু যাকে মারার প্ল্যান করেছিলাম সেই আপনি আমার কিন্তু জীবনটাকে রক্ষা করলেন। নাও ইফ আই লিভ, আমি যদি এখন বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনি যদি এটা চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার চির সেবক হয়ে সারা জীবনের জন্য আপনার দাসের মতো সেবা করব। অ্যান্ড উইল ওয়েট মাই সন্স টু ডু দ্য সেম, এবং আমি একইভাবে আমার সন্তানদেরও পরামর্শ দিব, তারাও যেন আমারই মতো আপনার সারা জীবন দাসের মতো আপনার সেবা করে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করবে। তো দেখো এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজের মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবো, এবং এখান থেকে কিন্তু আমাদের ওয়ার্ড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন দুটোই হয়। এই জায়গাতে আমি কি পাইলাম, এখান থেকে আমি পাইলাম যে যখন সেই দাড়িওয়ালা লোকটি বললো আমাকে ক্ষমা করুন, তখন রাজা বলল, দেখুন আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনাকে ক্ষমা করব কেন? সেই কথা শুনে সেই দাড়িওয়ালা লোকটি বলল, আমি হলাম আপনার সেই শত্রু, আপনি একসময় কোনো একজন লোককে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তিটাকে দখল করে নিয়েছিলেন, এবং যে ব্যক্তির সম্পত্তিটাকে দখল করে নিয়েছিলেন এবং তাকে হত্যা করেছিলেন, আমি হলাম আপনার সেই শত্রুর ভাই, এবং আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আপনাকে মেরে আপনাকে হত্যা করে আপনার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। আমি যখন আপনার ফেরার অপেক্ষা করছিলাম, দিন ঘনিয়ে আসলো, কিন্তু আপনাকে যখন আমি ফিরতে দেখলাম না, তখন আপনাকে খোঁজার জন্য আমি গোপন জায়গা থেকে বেরিয়ে আসলাম। সেই মুহূর্তে আমি আপনার বডিগার্ড অর্থাৎ দেহরক্ষীদের হাতে ধরা পড়লাম, এবং তারা আমাকে শত্রু হিসাবে শনাক্ত করতে পারলো এবং আমাকে ভীষণভাবে আহত করে দিল। আমি যখন সেখান থেকে পালিয়ে আসলাম, তখন আপনার সামনেই এসে পড়লাম, এবং আপনি যাকে আমি একসময় মারার প্ল্যান করেছিলাম, সেই আপনি কিন্তু আমার জীবনটাকে রক্ষা করলেন। তাহলে দেখুন, আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন। আমি আজকে থেকে প্রতিজ্ঞা করছি আমি সারা জীবন আপনার দাস হয়ে সেবা করব, আপনি যদি চান, এবং আমার পুত্রদেরও সেই একই আদেশ দেব যে তারাও বিশ্বস্ত দাসের মতো আপনার সেবা করবে। তাই এই লাইনটা কিন্তু খুবই ক্রুশিয়াল। I will serve you as your most faithful slave and will beat my sons to do the same. Forgive me. Okay, moving to the next. The Jar was very glad to have made peace with his enemy so easily. এই জায়গা দেখো, রাজা কিন্তু তার একজন শত্রুর সঙ্গে খুব পিসফুলি সুন্দরভাবে একটা বন্ধুত্ব স্থাপন করতে পারছেন। একটা কোশ্চেন হয়, হাউ ডিড দ্য জার্স আর্স এনিমি ট্রান্সফর্ম ইন্টু এ লয়াল ফ্রেন্ড? রাজার সেই জাত শত্রু কি করে এক বিশ্বস্ত বন্ধুতে পরিণত হলো? এই জায়গাটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। রাজা তার স্বভাবতই একজন শত্রু, যে তাকে হত্যা করার প্ল্যান করেছিল, সেই শত্রু যখন নিজেই তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, রাজা খুশি হলো। এবার দেখো, অ্যান্ড ইউ হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, রাজা তাকে একজন বন্ধু হিসেবে পেয়ে খুব খুশি হলো।
and he not only forgive him, তিনি কেবলমাত্র তাকে ক্ষমাই করলেন না, but said he would send his servants and his own physician to attend him. রাজা বললেন যে আমি আমার নিজের ভৃত্যগণকে এবং আমার নিজস্ব ফিজিশিয়ান অর্থাৎ ডক্টরকে পাঠাবো আপনাকে অ্যাটেন্ড করার জন্য, অ্যান্ড প্রমিস, এবং তাকে প্রতিজ্ঞা বা কথা দিলেন টু রেস্টোর অল হিজ প্রপার্টি, তার সম্পত্তিগুলো তাকে পুনরুদ্ধার করে দেওয়ার রাজা কিন্তু তাকে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, অর্থাৎ কথা দিলেন। দেখো অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি, আর একটুখানি আমাদের আছে। হ্যাভিং ট্যাকেন লিভ, সেখান থেকে বিদায় নেওয়ার পরে অফ দ্য উন্ডেড ম্যান, সেই উন্ডেড ম্যানের কাছ থেকে দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পট অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। রাজা কি করলো, সেই দাড়িওয়ালা আহত ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে সামনের দিকে যে একটা জায়গা থাকে সেই জায়গাতে রাজা গেল এবং সেখানে সে সন্ন্যাসীকে আরেকবার খুঁজতে লাগলো। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট। রাজা ভাবলো আমি যাওয়ার আগে সন্ন্যাসীকে শেষবারের মতো আরেকবার উত্তরগুলো জিজ্ঞাসা করি। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সন্ন্যাসী বাইরে ছিলেন। অন ইজ নিজ মানে তার হাঁটুর মধ্যে ভর দিয়ে শোয়িং শেডস, বীজ, শো মানে হচ্ছে বপন করা। আমরা যখন কোনো একটা জায়গায় বীজ বপন করি তো হাঁটুতে ভর করে সে বীজ বপন করছিল। ইন দ্য ওয়েটস দ্যাট হ্যাড বিন ডাক দ্য ডে বিফোর, এই জায়গাতে ভয়েস চেঞ্জ করা আছে আমাদের, তো হ্যাড বিন করা আছে। তো দেখো যে দ্য ডে বিফোর মানে আগের দিন যে জায়গাতে একটা মাটি খুঁড়ে সেখানে কিছু বীজ ফেলার জন্য করা হয়েছিল, সেই মাটি খুঁড়ে নেওয়া আগের জায়গাটাতে সেই সন্ন্যাসী কি করছিল, সেখানে হাঁটুতে ভর করে সেখানে কিন্তু কিছু বীজ বপন করছিল। দ্য জার অ্যাপ্রোচড হিম, রাজা কি করলো, সেই সন্ন্যাসীর কাছে গেল অ্যান্ড সেইড, এবং বলল ফর দ্য লাস্ট টাইম, আমি শেষবারের মতো আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন্স ওয়াইজ ম্যান, যে দেখুন মহাশয় আমি আপনার কাছে শেষবারের মতো আমার প্রশ্নগুলোর উত্তর প্রার্থনা করছি, আপনি দয়া করে আমাকে বলুন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, আপনি তো ইতিমধ্যেই অ্যান্সার পেয়ে গেছেন। সেইড দ্য হারমিট, হারমিট বলল, সন্ন্যাসী বলল আমি তো ইতিমধ্যে আপনাকে অ্যান্সার দিয়ে দিয়েছি, আপনি তো অ্যান্সার পেয়ে গেছেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম, রাজা তখনও তার সেই পাতলা পাতলা পায়ে দাঁড়িয়ে থেকে রাজার দিকে সন্ন্যাসী তখনও তার সেই পাতলা পায়ে থিন লেগসে ভর করে সেই সন্ন্যাসীর দিকে, সেই রাজার দিকে তাকিয়ে বলল যে আপনাকে তো উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। হাউ অ্যান্সার, কিভাবে উত্তর দিলেন। হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলতে চাচ্ছেন, আমি কখন আপনি আপনাকে উত্তর দিলেন। আস্ক দ্য জার, রাজা তো হতভম্ব হয়ে গেল যে না আপনি কখন আমাকে উত্তর দিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি আপনি বুঝতে চাচ্ছেন, হোয়াট ডু ইউ মিন। এবার সন্ন্যাসী, আমাদের লাস্ট প্যাসেজ আমরা চলে এসেছি, এবার সন্ন্যাসী তার যে উত্তরগুলো সেটা কিন্তু এবার এক্সপ্লেন করছেন এখানে। সন্ন্যাসী এবার বলছেন ডু ইউ নট সি, আপনি কি লক্ষ্য করেননি। রিপ্লাইড দ্য হারমিট, সন্ন্যাসী বলল ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, আপনি যদি গতকাল আমার করুণ অবস্থা দেখে আমার প্রতি করুণা না করতেন তাহলে হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং আমার টায়ার্ড অর্থাৎ আমার ক্লান্তি দেখে আপনি যদি আমার হাত থেকে কোদালটা নিয়ে আমার জায়গায় সেই দুই জায়গায় মাটি করে না দিতেন, বাট হ্যাড গন ইয়োর ওয়ে, বরঞ্চ আপনি যদি আপনার পথে চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে সেই লোকটা আপনার উপর আক্রমণ করত, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, যখন আপনাকে সেই লোকটি আক্রমণ করত তখন কিন্তু আপনার আফসোস বা অনুতপ্ততা হতো যে কেন আমি সেই সন্ন্যাসীর কাছে কিছুক্ষণ থেকে যাইনি, অর্থাৎ আমার কাছে না থাকার জন্য আপনার কাছে আফসোস হচ্ছে। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, তাই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি আমার জন্য সেই মাটিগুলো খুঁড়ে দিচ্ছিলেন। অ্যান্ড
আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি ছিলাম তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আমার মঙ্গল করাটাই, আমার ভালো করাটাই তখন আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস বা জব। এবং যেহেতু at that time I was present with you, that is why I was the most important person to you, এবং আমি ছিলাম তখন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। Afterwards when that man ran to us, তারপরে বিষয় লক্ষ্য করুন, আপনি যখন দেখলেন সেই লোকটা আমাদের কাছে ছুটে ছুটে আসলো, the most important time was when you were attending to him, for if you had not bound up his wounds he would have died without having made peace with you। সেই লোকটা যখন ছুটে ছুটে আপনার কাছে এলো, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল সেই লোকটাকে অ্যাটেন্ড করা, এবং সেই লোকটা ছিল গুরুত্বপূর্ণ মানুষ যাকে আপনি সেবা শুশ্রূষা করে বাঁচালেন। এবং যদি আপনি তাকে না বাঁচিয়ে দিতেন তাহলে আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন না করেই সেই লোকটা কিন্তু মারা পড়ত। তাহলে আপনার সঙ্গে যে একটা শত্রুর যে বন্ধুত্বে পরিণত হওয়ার যে আনন্দ, সেই যে জাতশত্রু থেকে আপনি একজন বন্ধু পেলেন, এই যে কারোর সঙ্গে বন্ধুত্ব করার মধ্যে যে একটা সুখ থাকে, সেই সুখ থেকে আপনি কিন্তু বঞ্চিত হতেন, এটা বোঝাতে চাইলেন। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই জন্য তিনি ছিলেন ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আপনি সেই মুহূর্তে অ্যাট দ্যাট টাইম হোয়াট ইউ হ্যাভ ডান ফর হিম, আপনি যেটা তার জন্য করেছিলেন সেটা ছিল আপনার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস। রিমেম্বার দ্যাট, তারপর আপনি মনে করুন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আপনি জীবনে মনে রাখবেন একমাত্র একটাই সময় আছে যেটা আমাদের লাইফে ইম্পর্ট্যান্ট, সেটা কি? সেটা হচ্ছে নাও, অর্থাৎ বর্তমানটা। আমরা জীবনে প্রত্যেকটা সময়কে কখনোই গুরুত্ব দিতে পারবো না, কিন্তু আমরা যদি প্রেজেন্ট টাইম অর্থাৎ নাও মানে সিচুয়েশন যেটার মধ্যে আমরা অলরেডি বিলং করছি, আমরা প্রেজেন্ট সিচুয়েশনটাকে যদি আমরা গুরুত্ব দিতে পারি, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম when we have any power। কারণ হচ্ছে প্রেজেন্ট টাইম বা নাও এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ আমরা যদি প্রেজেন্টটাকে ভালো করে সাজিয়ে নিতে পারি তাহলে আমাদের কোনোদিন সময়টাকে নিয়ে আফসোস করতে হবে না। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা আজকে ধরে নাও প্রেজেন্ট টাইমে ভালো কিছু করছি, তাহলে আজকে যখন আমরা ফিউচারে যাব, তখন আজকে যেটা প্রেজেন্ট, ফিউচারে গিয়ে যখন আমরা এই তারিখটার দিকে তাকাবো, তখন কিন্তু আজকের প্রেজেন্টটা ফিউচারে গিয়ে আমরা দেখবো আর আজকে পাস্ট হয়ে গেছে। তো প্রেজেন্ট টাইমে যদি ভালো কিছু করি তাহলে ফিউচারে আমাদের পাস্ট অর্থাৎ অতীতকৃত কর্মের জন্য কোনো কিছু আফসোস হবে না। অর্থাৎ প্রেজেন্টটাকে গুরুত্ব দিলে আমাদের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটা সময়ই কিন্তু একইভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো। বলছে দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সেই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, উইথ হুম ইউ আর, যার সাথে তুমি আছো। ফর নো ম্যান নোজ whether he will ever have dealings with anyone else, এবং কোনো ব্যক্তি জানতে পারে না যে কার সাথে এর পরবর্তীতে ভবিষ্যতে সে ডিলিং মানে কোনো কিছু কাজ করতে চলেছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টু ডু হিম গুড, তার ভালো করাটাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, এবং মানুষের ভালো করার জন্যই একমাত্র মানুষকে এই জগতে পাঠানো হয়েছে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে গল্পটা এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো লাস্ট প্যারাটাকে আমি একটু এক্সপ্লেন করি। এখানে তিনটা প্রশ্ন, তাহলে সেই যে যারের মনে জেগেছিল তিনটা প্রশ্ন, যে কোনো কাজ করার জন্য সঠিক সময় কোনটা, কারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ লোক যাদেরকে জীবনে আমাদের সংস্পর্শে থাকতে হবে এবং কাদেরকে এড়িয়ে চলতে হবে, এবং কোন কাজটা গুরুত্বপূর্ণ যে কাজগুলোকে বাকি কাজগুলোর থেকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই তিনটি কাজ যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু জীবনে কোনোদিন ব্যর্থ হব না। তো এই তিনটা প্রশ্নের উত্তর সেই জ্ঞানী সন্ন্যাসী রাজাকে কিন্তু প্র্যাকটিক্যাল দুটো এক্সাম্পলের মাধ্যমে সেট করে দিয়েছিল। রাজা দেখিয়েছিল যে যখন সেই সন্ন্যাসী ক্লান্ত ছিল, তখন সেই ক্লান্ত ব্যাপারটা বুঝতে পেরে রাজা যখন তাকে সাহায্য করতে চেয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ সময় ছিল,
সেই সময় রাজা তার কাছে, সেই সন্ন্যাসীটি তার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল এবং তার জন্য কাজ করে দেওয়াটা সেটা গুরুত্বপূর্ণ সময় ছিল। তারপর যখন আহত ব্যক্তিটি তাদের কাছে ছুটে আসলেন, তখন তার সেবা শুশ্রূষা করাটাই তার কাছে গুরুত্বপূর্ণ কাজ ছিল। সেই ব্যক্তিটি, সেই আহত ব্যক্তিটিকে বাঁচানোটা গুরুত্বপূর্ণ ছিল, সেই ব্যক্তিটি তার কাছে ইম্পর্টেন্ট ছিল এবং তাদের মঙ্গল করাটাই গুরুত্বপূর্ণ কাজ ছিল। অর্থাৎ লিও টলস্টয় এই গল্পের মাধ্যমে আমাদেরকে বোঝাতে যাচ্ছেন যে আমাদের প্রেজেন্ট সিচুয়েশনে আমরা যে সময়টা আমরা বিলং করছি, বর্তমান সময়টাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নেই, তাহলে আমাদের সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবং বর্তমান টাইমে আমরা যে লোকগুলোর সংস্পর্শে থাকবো, সেই লোকগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং সেই লোকগুলোর যাদের সংস্পর্শে আমরা আছি তাদের ভালো করাটাই আমাদের জীবনের মূল প্রায়োরিটি হওয়া দরকার। তাহলে আশা করি তোমরা এই যে সুন্দর গল্পটা, 3 কোশ্চেন গল্প, যেটা রিটেন বাই লিও টলস্টয়, একজন রাশিয়ান স্টোরি রাইটার এবং নভেলিস্ট, তার লেখা সুন্দর গল্প আমরা পড়লাম। তো এই গল্পটা তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা দরকার হলে ভিডিওটাকে দুবার দেখে নাও। আশা করি তোমরা যদি ভালো করে এটা দুবার রিপিটেড ভাবে দেখে নাও তাহলে সমস্ত কিছু বুঝতে পারবা। আমি জাস্ট এখানে 3-4টা কোশ্চেন রেখেছি, কি এরকম কোশ্চেন হতে পারে তোমরা একবার দেখে নিতে পারো। হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু হ্যাভ দ্য অ্যান্সার টু দ্য 3 কোশ্চেন্স? দেখো কেন রাজা তার 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল, এটা হতে পারে। হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার? সেই তৃতীয় প্রশ্নটা কি ছিল এবং তার অ্যান্সারই বা কি ছিল? হাউ ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য উন্ডেড ম্যান? সেই আহত ব্যক্তিটিকে সেই রাজা এবং সেই সন্ন্যাসী কিভাবে তাকে সেবা শুশ্রূষা করলো? স্টেট দ্য মডার্ন রেলেভেন্স অফ দ্য স্টোরি 3 কোশ্চেন। এই কোশ্চেনটা একটা সাজেস্টিভ কোশ্চেন। এখানে বলা হচ্ছে এই যে আধুনিক যে মডার্ন রেলেভেন্স, প্রাসঙ্গিকতা কোথায়? এই 3 কোশ্চেন গল্পটা সেই কত পুরনো গল্প, লিও টলস্টয়ের লেখা। তো সেই অতদিনে দেখো এই 3 কোশ্চেন এমনই একটা মোরাল ভ্যালুস যুক্ত একটা গল্প, যেটা কিন্তু কোনো কালেই এই গল্পটা পুরনো হবে না। এটা আদিম কালেও যদি লেখা হইতো বা মডার্ন এজে যদি থাকে বা ইন ফিউচারেও এই গল্পের প্রাসঙ্গিকতা এতটাই, এটা কিন্তু কোনোদিনও এই গল্পটা ফেডেড হবে না। তো এই গল্পটার তাৎপর্য এখানেই যে মডার্ন রিলেভেন্সও কিন্তু এই 3 কোশ্চেন বা 3টি প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সটে আমরা কোশ্চেনগুলো সম্পর্কে কোনো এক ভিডিওতে আলোচনা করবো। ততদিনে তোমরা দেখতে থাকো আমাদের ক্লাসগুলো। ধন্যবাদ। শুভদীপ, Yes. Hey. Answer.